বৃন্দাবনের চতুর্থ দিনে আমরা বেশ সকালে প্রায় 6:30 নাগাদ বৃন্দাবন বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। এখানকার 7 নম্বর বাসে উঠে পড়লাম। এই 7 নম্বর বাস গিরিগোবর্ধন হয়ে বারসানা যায়। বৃন্দাবনের চতুর্থ দিনটা আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, কারণ গিরিগোবর্ধন পরিক্রমা করে আমরা পুরো বারসানা অর্থাৎ রাধারানীর জন্মস্থান ঘুরে দেখেছিলাম। আমরা গেছিলাম 2023-এর হোলির কয়েকদিন আগে, তাই আমাদের সবথেকে বড় পাওনা হয়েছিল রাধারানীর মন্দিরে লাড্ডু হোলি দেখার সুযোগ। উফ, এখানে হোলির যে কি উন্মাদনা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখতে থাকুন, উপলব্ধি করতে পারবেন কিছুটা হলেও। অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। যারা এবছরে হোলিতে বৃন্দাবন যাবেন ভাবছেন, আশা করি এই ভিডিওটা তাদের খুবই উপকারে লাগবে। বাসে করে আমরা চলে এলাম। বাস আমাদেরকে নামিয়ে দিল রাধাকুণ্ড বাস স্টপেজে। রাস্তার ঠিক উল্টো দিকের ফুটে এসে 10 টাকা করে প্রত্যেকের একটা টোটো করে চললাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখতে, কারণ গিরিগোবর্ধন পরিক্রমা শুরু করতে হয় রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড থেকেই। কিছুক্ষণের মধ্যেই টোটো নামিয়ে দিল। হেঁটে যেতে যেতে দেখলাম অনেক ভক্তরা হেঁটে বা দণ্ডি কেটে পরিক্রমা শুরু করেছে। চলে এলাম রাধারানীর নিজের তৈরি রাধাকুণ্ডে। মাঝে একটা মন্দিরের মতো, তার ঠিক পাশেই আছে শ্রীকৃষ্ণের তৈরি শ্যামকুণ্ড। প্রচলিত আছে শ্রীকৃষ্ণ শ্যামকুণ্ড তৈরি করেছে দেখে রাধা মায়ের ইচ্ছা হলো তিনিও একটা কুণ্ড তৈরি করবেন। তখন রাধারানী ও তার সখীরা খুঁড়ে এই কুণ্ডটি তৈরি করেছিলেন, কিন্তু কুণ্ডের জল নেই, তাই শ্রীকৃষ্ণ 2 কুণ্ডের মাঝে একটি নালা তৈরি করে দিয়েছিলেন যাতে রাধাকুণ্ড জলে পূর্ণ হয়ে যায়। আর সেই জলপূর্ণ রাধাকুণ্ডে সর্বপ্রথম শ্রীকৃষ্ণ স্নান করে বলেছিলেন, এই কুণ্ডে যে স্নান করবে তার প্রতি শ্রী রাধিকার আশীর্বাদ অটুট থাকবে। অনেক বৈষ্ণব রাধাকুণ্ডকে সমস্ত পবিত্র স্থানে সর্বোচ্চ বলে মনে করেন। চলুন এবারে আপনাদেরকে শ্যামকুণ্ডে নিয়ে যাই। রাধাকুণ্ডের ঘাট ধরে হাঁটতে হাঁটতে চলে আসুন আমার সাথে। এই হলো শ্যামকুণ্ড। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের স্থান আলাদা ছাড়া আর কোনো পার্থক্য লক্ষ্য করলাম না। দুটো কুণ্ডের জলই খুবই স্বচ্ছ। দুটো ঘাটেই পুজো দেওয়ার জন্য পুরোহিত রয়েছে। আপনারা ইচ্ছা করলে প্রদীপও জ্বালতে পারেন। এবারে জানাই শ্যামকুণ্ড তৈরি হওয়ার প্রচলিত কাহিনী। এই স্থানে আগে বড় একটা মাঠ ছিল। সেই মাঠেই শ্রীকৃষ্ণরা গরু চড়াতেন। একদিন অরিষ্টাসুর গরু বেশে পালের মধ্যে ঢুকে যায় শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। শ্রীকৃষ্ণ চিনে ফেলে তাকে হত্যা করে। রাধা তখন বলেন, অরিষ্টাসুর দানব হলেও কৃষ্ণ যখন তাকে হত্যা করে সেই সময় গরুর রূপে ছিল, তাই গোহত্যা মহাপাপ। এর থেকে মুক্তি পেতে শ্রীকৃষ্ণকে সর্বতীর্থ দর্শন করতে হবে। এক জীবনে সেটা সম্ভব নয়। সেটা জেনে শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদের শরণাপন্ন হন। তখন নারদ জানায়, আপনি সব তীর্থক্ষেত্রকে আহ্বান করুন যাতে তারা জলের রূপ ধারণ করে ব্রজে এসে মিশে যায়। সেই জলে আপনি স্নান করলেই গোহত্যার পাপ থেকে মুক্তি পাবেন। শ্রীকৃষ্ণ তখন এই জায়গায় পায়ের গোড়ালি দিয়ে চেপে, আবার অনেকের মতে বাঁশি দিয়ে এই কুণ্ডটি তৈরি করেন। সর্বতীর্থক্ষেত্রকে এখানে জলরূপে আহ্বান করেন। সেই জলে স্নান করে গোহত্যা পাপ থেকে মুক্তি পান। জানা যায় কৃষ্ণের গায়ের রং অনুযায়ী শ্যামকুণ্ডের জলের রং কালো। শ্যামকুণ্ড তৈরি দেখে রাধারানী কঙ্কন দিয়ে রাধাকুণ্ড তৈরি করেছিলেন, তাই রাধাকুণ্ডের আর এক নাম কঙ্কন কুণ্ড। রাধাকুণ্ডের জল রাধার গায়ের রং অনুযায়ী সাদা। জানা যায় অনেক ভক্তই প্রথমে রাধাকুণ্ডে, পরে শ্যামকুণ্ডে, আবার রাধাকুণ্ডে স্নান করে তারপর গিরিগোবর্ধন পরিক্রমা শুরু করেন। কুণ্ড দুটি দেখে দুধারের দোকানপাট দেখতে দেখতে মেন রাস্তায় এসে একটা টোটো রিজার্ভ করলাম। প্রত্যেকের 100 টাকার বিনিময়ে 21 কিলোমিটারে পরিক্রমা করাবে। তবে এখানে এলে দুভাবে পরিক্রমা করা যায়। 21 কিলোমিটার একটা, আর একটা 9 কিলোমিটারের ছোট্ট পরিক্রমা। খুব ইচ্ছে হচ্ছিল হেঁটে পরিক্রমা করব অনেকের মতোই, কিন্তু সাহস পেলাম না। এদিকে কোনো কারণে দেরি হয়ে গেলে ওদিকে বারসানার লাড্ডু হোলি মিস না হয়ে যায়। টোটো করে চলে এলাম কুসুম সরোবর দেখতে। এই সরোবরটি রাধাকৃষ্ণের সময়কার। প্রচলিত আছে শ্রীকৃষ্ণ বন্ধুদের সাথে বাল্যকালে এখানে খেলাধুলা করতেন এবং পরবর্তীকালে রাধার সাথে দেখা করার এইটাই ছিল প্রধান জায়গা।
সরোবরের কাছে এখানকার স্থাপত্য শৈলী সহ চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। জলের মধ্যে কত বছর আগের এই সকল ছত্রিগুলো তৈরি করা হয়েছিল। বেশ অনেকগুলো ছত্রি রয়েছে চারপাশে। মূল ঘাটের পাশে এই ছত্রিগুলোর কারুকাজ দেখেও অবাক হতে হয়। পুকুরের ঘাটগুলোর চারদিকেই রাজস্থানী কাঠামো রয়েছে। ছত্রিগুলোর মধ্যে ছোট্ট এই গেটটা ওপরের দিকে স্থাপত্যগুলো দেখতে যাওয়ার জন্য। আমরাও সেই ছোট্ট গেট দিয়ে ওপরের দিকে উঠে গেলাম। উঠে দেখলাম খুব সুন্দর পরিবেশটা। এই স্থাপত্যগুলো সবগুলোই হচ্ছে সেনোটফ, যা রাজা জওহরলাল সিং তার পিতামাতার স্মরণে এই স্মৃতিস্তম্ভগুলো নির্মাণ করিয়েছিলেন। সামনের সবচেয়ে বড় এই সেনোটেফটি হলো রাজা সুজয় মলকে তার পুত্র উৎসর্গ করেছিলেন। এটা 57 বর্গফুট জুড়ে তৈরি করা। এই স্থাপত্যটির কারুকাজ চুপচাপ দাঁড়িয়ে কেবল দেখতে হয়। কি সুন্দর কারুকাজ চারদিকে, এমনকি ছাদের দিকের কারুশিল্পও অসাধারণ। এখানে রাধাকৃষ্ণের ঐশ্বরিক বিনোদন ও মহারাজা সুরজমলের দরবারের ঘটনাগুলোকে চিত্রিত করা হয়েছে। নিচের কাঠামোটাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার পদ্মের পায়ের প্রতিরূপ রয়েছে। এই সমাধিস্থানের দুপাশের তুলনামূলক ছোট সেনোটফ দুটি হল রাজা সুরজমলের দুই রানী কিশোরী এবং হাসিয়াকে উৎসর্গ করা হয়েছে। সব সেনোটেফগুলোরই শিল্পশৈলী বহু প্রাচীন, তবে আজও এক কথায় অপূর্ব। আপনারা বৃন্দাবনে এলে কুসুম সরোবর একটু বিকেল করেই আসুন। শুনলাম সন্ধ্যাবেলায় চারদিকের আলোকসজ্জায় স্থানটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে। কুসুম সরোবর থেকে বেরিয়ে এবারে আমরা চলেছি মানসী গঙ্গা দেখতে। টোটো করে যাওয়ার সময় রাস্তাঘাট প্রচণ্ড পরিষ্কার দেখলাম কত মানুষ সেই পথে হেঁটে হেঁটে পরিক্রমা করছে। পৌঁছে গেলাম মানসী গঙ্গায়। এটি গোবর্ধন পাহাড়ের কেন্দ্রে গোবর্ধন শহরে অবস্থিত। চারপাশের পাথরের ঘাটগুলো দেখছেন, এগুলো জয়পুরের রাজা ভগবান দাস তৈরি করিয়েছিলেন 1637 সালে। কথিত আছে শ্রীকৃষ্ণের পালক পিতামাতা নন্দ বাবা ও যশোদা মা গঙ্গায় স্নান করতে চেয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ ধ্যানের মধ্যে গঙ্গা নদীকে আহ্বান করে গোবর্ধনে নিয়ে এসে বাবা মায়ের ইচ্ছা পূরণ করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে এই জলে ডুব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্ত ভালোবাসা পাওয়া যায়। এখানে ঘিয়ের প্রদীপ ভাসানোর প্রচলন আছে। অনেকে এখানকার জলে স্নান করে পরিক্রমা শুরু করে, আবার এখানে স্নান করেই পরিক্রমা শেষ করে। মানসী গঙ্গা 24 ঘন্টাই খোলা থাকে। ঘাটের পাশের মন্দিরগুলোতে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আপনাদেরকে ভেতরে কিছু দেখাতে পারলাম না। তবে ভেতরে রয়েছে যোগমায়া, মানসী দেবী, বৃন্দা দেবী ও পাতালেশ্বরী দেবী। মানসী গঙ্গা দেখে আমরা এবারে যাচ্ছি এখান থেকে 3.48 কিলোমিটার দূরে গোবর্ধন পর্বত দেখতে। তবে রাস্তায় পড়বে দানঘাটি মন্দির। এটি কিন্তু গোবর্ধনের দুটি প্রধান মন্দির কাঠামোর মধ্যে একটি। দানঘাটি হলো গোবর্ধন পাহাড়ের ওপরের দিকে যাওয়ার পথ ছিল। এই জায়গাটাই রাস্তার মাধ্যমে কাছাকাছি শহরগুলোর সাথে ভালোভাবে সংযুক্ত ছিল। প্রচলিত আছে গোপিনীরা দুধ, ঘি, মাখন নিয়ে যখন এই পথে গিরি গোবর্ধন পাহাড়ে যেত, তখন শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে এই স্থানে রাস্তা দিয়ে যাওয়ার জন্য গোপিনীদের কাছে কর চাইত। তাই এই জায়গার নাম হয়েছিল দানঘাটি। মন্দিরটির ওপরে দেখানো হয়েছে ইন্দ্রের রাগের প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য কোণে আঙ্গুলে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে সকলকে আশ্রয় দিয়েছিল, তারই প্রতিকৃতি। আমার সাথে গিরি গোবর্ধন পরিক্রমা করতে আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। এখান থেকে একটু দূরেই রয়েছে গিরি গোবর্ধন পর্বত। দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে এই গিরি গোবর্ধন। জানা যায় এটা নাকি ঋষি পৌলস্ত্যের অভিশাপেই ক্ষয় হচ্ছে। সে ঘটনাটা আজকে নয়, অন্য কখনো বলবো। গিরি গোবর্ধনে প্রবেশ করা নিষিদ্ধ, তাই দূর থেকে গাছের ফাঁক থেকে পর্বতটির সামান্য কিছু অংশ চোখে পড়ল। এই পর্বতটি শ্রীকৃষ্ণ কোড়ে আঙ্গুলে তুলে ব্রজবাসীকে রক্ষা করেছিলেন ইন্দ্রের ক্রোধ থেকে। এখনও কার্তিক মাসের শুক্লাপক্ষের প্রতিপদের দিন গিরি গোবর্ধন পুজো হয় এখানে।
আমাদের এই পর্যন্ত পরিক্রমা কমপ্লিট হতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। গিরি গোবর্ধন পরিক্রমা করে ওখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরলাম বার্সানা যাওয়ার জন্য। গিরি গোবর্ধন থেকে বার্সানার দূরত্ব 20 কিলোমিটার। বাসে প্রত্যেকের ভাড়া নিয়েছিল 35 টাকা করে। সময় লাগলো প্রায় 1 ঘন্টা 15 মিনিট। আমাদের ওখানে যেদিন হোলি তার ঠিক 1 সপ্তাহ আগে থেকে বার্সানা হোলি শুরু হয়। বার্সানা বাসস্ট্যান্ড থেকে রাধারানীর মন্দিরে হেঁটে যেতে অনেকটাই সময় লাগবে, বেশ দূর। তাই আপনারা হেঁটেও যেতে পারেন বা নিচেই 50 টাকা করে পার হেড বাইক সার্ভিস পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। আমরা হেঁটেই যাচ্ছিলাম। বার্সানায় আগের দিন হয় লাড্ডু হোলি। কিছু দূর যেতেই দেখলাম ভান্ডারা চলছে। ভান্ডারার প্রসাদ নিয়ে নিলাম। রাস্তায় অনেক বছরের প্রাচীন সব বাড়ি দেখতে পাচ্ছিলাম। ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখছি সারা রাস্তা জুড়ে একটা যেন উৎসব শুরু হয়েছে। চারদিকেই সাজো সাজো রব। বেশ অনেকটা পথ আসার পর মন্দিরে ঢোকার গেটের সামনে দেখতে পেলাম অনেক ভক্তরা। সবার সাথে আমিও এগিয়ে চললাম। কিছুটা আসার পর ওপরের দিকে যাওয়ার জন্য সিঁড়ি পেলাম। সবার মুখেই শোনা যাচ্ছে রাধে রাধে। বার্সানা হলো রাধারানীর জন্মস্থান, তাই তার স্মৃতি রক্ষার জন্য এই মন্দির তৈরি হয়েছে। সিঁড়ি ভাঙতে ভাঙতে চলে এলাম মন্দিরের সামনে বড় একটা চাতালে। অবাক হলাম এখানে মানুষের ভিড় দেখে। এখানে দাঁড়িয়েই চারদিকটা একটু দেখে নিলাম। ডান দিকে প্রাচীন মন্দির রয়েছে আর বাঁদিকে নতুন মন্দির তৈরি করা হয়েছে রাধারানীর জন্যে। এত উঁচু থেকে নিচের শহরটা দেখতে বেশ সুন্দর লাগছিল। দূরে দাঁড়িয়েই কিছুক্ষণ মন্দিরটা দেখলাম। সবার সাথে এবার এগিয়ে চলুন আমার সাথে মন্দিরে যাওয়ার জন্য। হোলিকে ঘিরে এখানকার মানুষদের আনন্দ উৎসব দেখে ভালো লাগছিল। হোলি হলো বার্সানা গোকুলের সবচেয়ে বড় উৎসব। হোলি সম্পর্কে আমাদের হয়তো ধারণা আছে কম বেশি, তবে হোলিকে ঘিরে যে লাড্ডু হোলি হয় এটা আমার জানা ছিল না। ছোট বড় সকলে মিলে মজায় মেতেছে দেখে নিজেরও খুব মজা লাগছিল। এখানে শ্রীকৃষ্ণ ও রাধারানীর স্মৃতি বিজড়িত স্থানগুলোতে বেশ কয়েকদিন ধরেই হোলি চলে, বিভিন্ন নামে। বার্সানায় শুরু হয় লাড্ডু হোলি দিয়ে, ঠিক তার পরের দিন গোকুলে হয় লাঠে হোলি। বিভিন্ন জায়গায় নাচে গানে মেতেছে সবাই, আর সবার মুখেই রাধারানীর জয়গান। আবিরের ছেটায় রঙিন হয়ে যাচ্ছে বাতাস। বিভিন্ন অঞ্চল থেকে এসেছে ভক্তরা এখানে। এক জায়গায় দেখলাম মেয়েরা নাচ করছে, মুখে গান, আবার কোথাও ছেলেরা মেতেছে নিজের মতো আনন্দে। তবে জানলাম সারাদিনই এখানে নাচ গানের হোলি উৎসব চলবে। তবে লাড্ডু হোলি শুরু হবে বিকেল 4টেয়। তাই ঠিক করলাম বিকেল 4টের আগেই বার্সানার দর্শনীয় স্থানগুলো দেখে নিই, কারণ হাতে অনেকটা সময় আছে। এবারে এখানে তো আর আসা হবে না। ফেরা সিঁড়ি দিয়ে অনেকের সাথে নিচে নেমে এলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম খুব কাছেই জয়পুর মন্দিরে। প্রবেশপথের সৌন্দর্য দেখে অবাক হতে হয়। কত বড় গেট আর কি সুন্দর তার কারুকাজ। ওই পথেই মন্দিরের ভেতরে এসে দেখলাম সুন্দর সাজানো হয়েছে ভেতরে বেলুন দিয়ে। বেশ ভালো লাগছে এবং বেশ বড় জায়গা জুড়েই এই মন্দির তৈরি। এই মন্দিরটা সম্পূর্ণ রাজস্থানী শিল্পশৈলীতে তৈরি করেন রাজা মান সিংহ। এই মন্দির তিনি রাধারানী ও বংশীধারীকে উৎসর্গিত করেছিলেন। শ্রী রাধিকা ও রাখাল রাজাকে প্রণাম করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। জয়পুর মন্দিরের পেছন গেট থেকে চলে এলাম দানবিহারী মন্দিরে। মন্দির চত্বরে ভক্তদের খুশির দোলা লেগেছে বোঝাই যাচ্ছে। বহু প্রাচীন এই মন্দির। এই মন্দির সম্পর্কে প্রচলিত আছে, এক গরিব ব্রাহ্মণ মেয়ের বিয়ে দেবার প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারছিলেন না। তখন তিনি শ্রীকৃষ্ণের স্মরণ করেন। এই স্থানেই শ্রীকৃষ্ণ রাধার ওজনের সমতুল্য সোনার সমপরিমাণ টাকা ব্রাহ্মণকে দান করেছিলেন। সেই থেকে এই মন্দিরের নাম হয় দানবিহারী মন্দির। রাধারানীর জন্মস্থান ঘুরে দেখতে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দানবিহারী মন্দির থেকে এবারে আমরা বেরিয়ে পড়লাম। এবারে আমাদের যাওয়ার ইচ্ছা রয়েছে শ্রীমান মন্দিরে। জয়পুর মন্দির একটা পাহাড়ে, আর অন্য একটা পাহাড়ে রয়েছে শ্রীমান মন্দির। একটা পাহাড় থেকে অন্য একটা পাহাড়ে যেতে অনেকটাই হাঁটতে হয়েছে। শ্রীমান মন্দির পরিক্রমা মার্গের মধ্যেই থাকে, তাই দেখার ইচ্ছাটাও ছিল। তবে এখানে এসে দেখলাম মন্দিরটা বন্ধ। দূর থেকে বেদিতে রাধাকৃষ্ণের মূর্তি দেখা যাচ্ছে। এই শ্রীমান মন্দির গড়ে তোলার পেছনে যে ঘটনাটা রয়েছে সেটা হলো
শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সাথে ঝগড়া করে এখানে লুকিয়েছিলেন। তারপর শ্রীকৃষ্ণ এখানে এসে রাধিকার মানভঞ্জন করেন। তবে এখানে এসে দেখলাম মন্দিরে তেমন কিছু আহামরি কিছু নেই। এতটা দূর যারা আসছেন না এলেও পারেন। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কীর্তি মন্দির দেখার জন্য। কীর্তি মন্দিরে পৌঁছে দেখলাম বন্ধ রয়েছে, কারণ 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, আবার খোলে 4টে থেকে 8টা পর্যন্ত। এখন বাইরে থেকেই দেখে নিলাম মন্দিরের সমস্ত কারুকার্য এবং মন্দির চত্বরটা। মন্দির খোলার দেরি থাকায় আমরা চললাম রাধারানীর মন্দিরের দিকে। ফেরার পথে আবার এখানে এসেছিলাম মন্দির দর্শন করতে। রাধারানীর মন্দিরে যাবার সময় রাস্তা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে রয়েছে, দেখতে দেখতে এগিয়ে চললাম। পথে চলতে যে কী ভালো লাগছিল বন্ধুরা, সেটা ওখানে থাকলে তবেই বোঝা যায়। আমার দুধারের দোকানপাট দেখতে দেখতে দ্বিতীয়বার রাধারানীর মন্দিরের সিঁড়ির সামনে এসে দাঁড়ালাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম এখানেও ডলি করে ওঠার ব্যবস্থা আছে। মন্দিরের ভেতরে ঢুকে যা দেখলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আনন্দ করতে করতে দেখতে পেলাম আনন্দে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। এখানকার হোলির উন্মাদনা দেখে ভাষা হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পরে দেখলাম রাধারানীর মন্দিরের ওপর থেকে আগত ভক্তদের উদ্দেশ্যে লাড্ডু ছুটছে কয়েকজন মানুষ, অনেক লাড্ডু। সকল ভক্তরা সেই রাধারানীর প্রসাদ পাওয়ার জন্য দুহাত তুলে আছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এই রীতি চলে আসছে দাপর যুগে রাজা বৃষভানুর সময় থেকে। প্রতিবেশী রাজা নন্দরাজের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তাদের নিমন্ত্রণ করা হতো এই অনুষ্ঠানে। আশেপাশের রাজ্য থেকেও রাজারা আসতো। এটা ছিল সম্পর্ক সমৃদ্ধ করার একটা উপায়। পরে তিনি হতো নন্দগ্রামের লাঠে হোলি। তখনও সকল রাজ্যের রাজাদের নিমন্ত্রণ থাকতো নন্দগ্রামে। বার্সেনার লাড্ডু হোলি দেখে কেমন লাগছে? এটাই প্রথমবার লাড্ডু হোলি দেখা আপনাদের, নাকি আরও কোথাও দেখেছেন? কমেন্ট করে জানান। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা রাধারানীর জন্মস্থান দেখব বলে। এই যে মন্দিরটা দেখছেন, এখানে একটা প্রাসাদে দাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীর দিনে বৃষভানু ও কীর্তি দেবীর কন্যা হিসেবে আসেন শ্রী রাধিকা। এখানেই কেটেছে রাধা মায়ের জন্ম থেকে বিবাহ পর্যন্ত। পরবর্তীকালে এখানে মন্দির তৈরি করা হয়। মন্দিরে হোলির উৎসবের জন্য সাজানো হয়েছে, তবে গর্ভগৃহে ছবি তোলা যাবে না, তাই চারদিকটা ঘুরে বেরিয়ে পড়লাম। সন্ধ্যা হয়ে এসেছে, আমরা চললাম কীর্তি মন্দির দেখতে। ভেতরে ঢুকে ভালোই লাগছিল, চারদিকে আলো ঝলমল করছে, খুব সুন্দর লাগছে মন্দির চত্বর। মন্দিরের সামনে কত বড় চাতাল, আপনি চাইলে অনেকক্ষণ চাতালে বসে থাকতে পারেন। সামনের এই মন্দিরটি রাধারানীর মা কীর্তি রানীর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ 12,000 বর্গফুট জায়গায় এই মন্দিরটি তৈরি করেছিলেন। কিছুক্ষণ এখানে থাকলাম, তারপর ইচ্ছা না করলেও বেরিয়ে আসতে হলো বার্সানা বাস স্টপেজে। সেখান থেকে বাসে করে বৃন্দাবনে ভারত সেবাশ্রম সঙ্গে ফিরে এলাম। আজকে সারাদিনের অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে। আজকের ভিডিওয় রাধাকৃষ্ণের স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখে আমার সাথে ঘুরে কেমন লাগলো বলুন। অবশ্যই কমেন্ট করে জানাবার অনুরোধ করলাম। সকলে ভালো থাকুন। রাধে রাধে।